যেটা তাহস না কেন আয় পিটুম প্রয়োজন মরে যাইবি তোরা মারিয়ে না। ফেসবুক লাইভে চট্টগ্রামের ওসিকে পেটানোর হুমকি, অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। গ্যাসের অবৈধ সংযোগে কমছে না সিস্টেম লস, সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযানকে নাটক আখ্যা দিল ক্যাব। তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর এটা কাটার দায়িত্ব সরাসরি বিআরসি নিজের দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে নিজে প্রয়োজন হলে আর্মি নিয়োগ করবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলেনি আশানুরূপ রপ্তানি সাফল্য, আসবাবপত্রে বাড়তি ভ্যাটে কমেছে ক্রয়াদেশ। এবং বিপিএল বিতর্কে ক্ষুণ্ণ দেশের ভাবমূর্তি, মন্তব্য সাবেকদের, আগামীতে বিদেশি ক্রিকেটার না আসার শঙ্কা। বাইরের প্লেয়াররা কিন্তু খুব বাজেভাবে ক্রিটিসাইজ করবে, এমন হবে যে একটা সময় বাংলাদেশে কেউ খেলতে আসতে যাবে না। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। ফেসবুক লাইভে এসে থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিলেন চট্টগ্রামের এক সন্ত্রাসী। চাঞ্চল্যকর এই ঘটনায় বাইজিদের নিজ থানায় সাধারণ ডায়েরি করেছেন খোদ ওসি, এবং এই ঘটনায় সাজ্জাদ নামের সন্ত্রাসীর মধ্যে চাঁদাবাজি, আধিপত্য, একাধিক হত্যার কারণে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। আর জানাচ্ছেন শোয়েব রহমান। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কালো মাইক্রোবাস থেকে নামলেন কয়েকজন যুবক। হেঁটে সিসিটিভির আওতার বাইরে চলে গেলেন। মুহূর্তেই আশেপাশে সবাই দৌড়ে পালাতে লাগলো। এরপরই আগ্নেয়াস্ত্র হাতে যুবকরা এসে মাইক্রোবাসে চেপে পালিয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে নগরীর শমশের পাড়ায় আফতাব উদ্দিন তাহসিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন। পরের দৃশ্যপটে গেটের বাইরে একটি অটোরিকশা এসে দাঁড়ায়। সেটি থেকে 3 যুবক মুখে মাস্ক পরে আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়ে ভেতরে। অপর ফুটেজে দেখা যায়, ভেতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র হাতে সবাইকে হুমকি থামকি দিতে থাকেন। এখানেও নেতৃত্বে ছোট সাজ্জাদ। আরেকটি ফুটেজে দেখা যায়, দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে হেঁটে যাচ্ছেন বেশ কিছু যুবক, যাদের দুজনকে আরেকটি ফুটেজে দেখা যায় একটি সিঁড়ি বেয়ে ধারালো অস্ত্র হাতে নেমে যেতে। পরের মুহূর্তে গুলির আওয়াজ, গুলি করার সে দৃশ্যও ধরা পড়ে আরেকটি ক্যামেরায়। সাম্প্রতিক এসব ঘটনায় নাম এসেছে বাইজিদ অক্সিজেন এলাকার ত্রাস ছোট সাজ্জাদের, যে বিদেশ পলাতক সাজ্জাদ হোসেনের সহযোগী বলে এলাকায় পরিচিত। মঙ্গলবার এই ছোট সাজ্জাদ ফেসবুক লাইভে এসেই বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন। প্রয়োজনে মারা যাবেন, তবুও পুলিশের কাছে হার মানবেন না বলেও প্রতিজ্ঞা করেন। ওসিকে মারার এমন হুমকিতে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো নগরী জুড়ে। কুড়োর রায় আইন পর্যন্ত কুড়োর সুষ্ঠু বিচার হবো, তোরা বাঁচে যাবে। যদি সুষ্ঠু বিচার নোয়া তোরা আইনের হানানো যদি ইয়া ফাঁকি হইনে জজ গই তোরা আর তখন বাঁচি থাকতে নি। যেটা তাহস না কেন আয় তো নারিয়ে করে ফিরতুম প্রয়োজন মরে যাইবি তোরা মারিয়ে না। এই ঘটনায় নিজ থানায় সাধারণ ডায়েরি করতে হয়েছে খোদ ওসিকে। এই সংক্রান্তে আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটি চলমান রয়েছে। বিশেষ করে যেহেতু একটি হুমকি ইস্যু, সেহেতু আমাদের বাইজিদ থানায় এই সংক্রান্তে একটি জিডি করা হয়েছে। আমাদের একাধিক টিম মাঠে রয়েছে, অতি দ্রুতই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। পুলিশ জানায়, গত 2 দিন আগে নগরীর বাইজিদ থানায় অভিযান চালিয়ে তার সহযোগী 6 জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। মাসখানেক আগে অক্সিজেন এলাকায় একবার সাজ্জাদকে গ্রেফতার করতে গেলে গুলি করতে করতে পালিয়ে যায়। সে ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তার বিরুদ্ধে হাটহাজারী বাইজিদ থানায় একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা আছে। তার বিরুদ্ধে যেহেতু একাধিক হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের জঘন্যতম অপরাধের যে মামলা রয়েছে, সেগুলো সংক্রান্তে যে আইনগত ব্যবস্থা, বিশেষ করে তাকে গ্রেফতার পূর্বক আদালতে সুপর্দ করার যে প্রক্রিয়াটা রয়েছে সে ব্যাপারে আমরা কাজ করছি। তবে লাইভে পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে স্ত্রীর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ করেন সাজ্জাদ। এ ঘটনায় আদালতে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।
গ্যাস সংকট আর লিকেজে ভরা পুরনো পাইপের কারণে ঠিক মতো মিলছে না গ্যাস। ইট পাথরে চাপা পড়া লাইন সংস্কারে অপারগ তিতাস। অবৈধ সংযোগে বেড়েই চলছে সিস্টেম লস। অস্বীকার করছে না নিজেদের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টিও। এসব কারণেই প্রাতিষ্ঠানিকভাবে গ্রাহক সেবায় তিতাস ব্যর্থ বলে মত বিশেষজ্ঞদের। তবে পাইপলাইন প্রতিস্থাপন অসম্ভব নয়। মাঝার মাহবুব জানাচ্ছেন বাকিটা। পুরান ঢাকার নবাবপুরের এই বাড়ির গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল 1978 সালে। পাইপে নেই গ্যাসের ছিটেফোঁটাও, ভেতরে পানির খলখল শব্দ। বাড়ির মালিক নিজেই সংযোগ খুলে দেখাচ্ছিলেন তার প্রমাণ। নবাবপুর এলাকার প্রতিটি বাড়ির গ্যাস সংযোগই 1980 সালের আগে নেয়া। সংকটের কারণে অন্যদিকে যখন গ্যাসের চাপ কমে এ এলাকায় তখন থাকে না একেবারেই। মাঝে মাঝে গ্যাসের লাইনে পানিরও অস্তিত্ব পাওয়া যায়। হাওয়া মানে এর লাইনের ভিতরে পানি, প্রচুর পানি। এখনো তো খুললাম, দেখলেন লাইনের শব্দ হচ্ছে, ফটফট ফটফট শব্দ, কিন্তু কখনো কোনো গ্যাসই আসে না। তবে সম্প্রতি লিকেজে ভরা 1 ইঞ্চি পাইপ সংস্কারের দাবি নিয়ে তিতাসের কাছে গেলে যথাযথ উদ্যোগের আশ্বাস পাননি বলে অভিযোগও রাজধানীবাসীর। সার্ভে টিম এখানে এসেছিল, এসে দেখা করে দেখেছে, কিন্তু ডিটেক্ট করতে পারেনি। না করার কারণে তারা বলেছে যে এটা আপনারা যদি নিজস্ব খরচে এটা রোড 2 ইঞ্চি লাইন করতে চান তাহলে সমস্ত নিজের খরচে করতে হবে। তিতাসও বলছে পাইপে লিকেজ ও অবৈধ সংযোগ এই দুই কারণে কমছে না সিস্টেম লস, যার হার 8 থেকে 12% পর্যন্ত। এর মধ্যে কোথাও পাইপের বয়স হয়ে গেছে 30 থেকে 50 বছর পর্যন্ত। রাজধানীর ইট পাথরে চাপা পড়া পাইপে কোথায় লিকেজ আছে তা বের করা এখন বড় চ্যালেঞ্জ তিতাসের জন্য। আর প্রায় অসম্ভব সঞ্চালন লাইনের সংস্কার কাজ। সবসময় কোথাও থেকে ইনফরমেশন যদি পাই যে এক জায়গায় লিক হচ্ছে, সাথে সাথে আমরা মেরামত করি। আমাদের ইমার্জেন্সি সেল আছে। আর এমনি আমরা নিয়মিত একটা জোন সিলেক্ট করে নিয়মিত লিক ডিটেক্ট করে ইমিডিয়েটলি রিপেয়ার করি। পুরো লাইন আপনি সংস্কার করতে পারবেন না। এটার মধ্যে আছে মানে আন্ডারগ্রাউন্ড যে পাইপলাইন আছে অনেক নিচে চলে গেছে, দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে 6-7 মিটারও চলে গেছে। এদিকে নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চললেও অবৈধ গ্রাহকের সংখ্যা ঠিক কত তা জানে না তিতাস। তবে শুধুমাত্র 5 আগস্টের পর থেকেই চলতি জানুয়ারি পর্যন্ত 18,000 সংযোগ বিচ্ছিন্ন করেছে তারা। কর্মকর্তাদেরও অবৈধ সংযোগের সঙ্গে জড়িত থাকার কথাও অস্বীকার করলেন না তিতাসের এমডি। আমরা প্রচুর লাইন কাটছি, আবার লেগে যাচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে লেগে যাচ্ছে। কিছু মানে যারা ইউজার তারা ওই জায়গার সাথে কিছু কন্ট্রাক্টরের যোগ সাজয়, কিছু আছে আমাদের ইন্টারনাল লোকের যোগ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তদন্ত করি, করে আবার শাস্তির আওতায় আনি। তবে বিতরণ লাইন সংস্কারের দায়িত্ব তিতাসকেই নিতে হবে জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বসানো সঞ্চালন লাইনও প্রতিস্থাপনযোগ্য। একজন গ্রাহক যখন একটা গ্যাস বিল দেয়, এই টাকার মধ্যে এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে উন্নয়ন সেটার বাজেট থাকে। পাইপলাইন যে রুট দিয়ে যাওয়া হয় সেই আমরা রুট সার্ভে করি, সেই রুটের 8 মিটারের এই পাশে কোনো স্থাপনা হয় না। এগুলোকে তারা মেরামত এবং রিপ্লেস করা টেকনিক্যালি সম্ভব এবং তারা এটা করতে বাধ্য। এদিকে বছরের পর বছর দুর্নীতিবাজ কর্মকর্তাদের আশ্রয় দিয়ে তিতাস গ্রাহক সেবায় ব্যর্থ হয়েছে বলে মত ক্যাব উপদেষ্টা শামসুল আলমের। সংযোগ বিচ্ছিন্নকে নাটক মন্তব্য করে তিনি বলেন, সিস্টেম লস না কমার দায় তিতাসকেই নিতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। নাকি অবৈধ গ্যাস নেটওয়ার্কই আছে, এরকম কথাবার্তাও সেই 2015 সালের আদেশে আছে। সেই আদেশের উপর ভিত্তি করে সেই আদেশ বাস্তবায়ন না করার অপরাধে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে অবৈধ সংযোগ এখন পর্যন্ত বিদ্যমান আছে, এই সবগুলো তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর এটা কাটার দায়িত্ব সরাসরি বিআরসি নিজের দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে নিজে প্রয়োজন হলে আর্মি নিয়োগ করবে দরকার হলে। আন্তর্জাতিক মানদণ্ডে কারিগরি সমস্যার কারণে একটি কোম্পানির সিস্টেম লস থাকতে পারে 2% আর বিতরণ লাইনে হতে পারে সর্বোচ্চ 0.25%। কিন্তু বাংলাদেশে গ্যাস বিতরণ সংস্থাগুলোর সিস্টেম লস বছরের পর বছর বেড়ে গিয়ে ঠেকেছে গড়ে 10%। মাঝার মাহবুব, এখন ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিলছে না আশানুরূপ রপ্তানি সাফল্য। এবার আসবাবপত্রকে বর্ষপূর্ণ ঘোষণা করা হলেও মেলার শেষ পথে বিশ্ববাজারের খুব একটা সাড়া মেলেনি। এবারের মেলায় বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য শীর্ষে থাকা দেশগুলোর আগ্রহও কম। অর্থনীতিবিদরা মনে করেন, অর্থনৈতিক অস্থিরতায় সরকার ভ্যাট কমাতে পারছে না। ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার কাজ করলে এই সংকট কমতে পারে বলে ধারণা তাদের। আর জানাচ্ছেন মিয়া আমিরুল। পরিচিতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তবে নামের সাথে আন্তর্জাতিকতা কতটা প্রশ্ন থেকে যায়।
অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ ও বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে জোর দেওয়া হয় এবারের বাণিজ্য মেলায়। দেশীয় 351টি প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নেয় 7 দেশের 11 প্রতিষ্ঠান। তবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে শুধু ভারতের স্টল রয়েছে মেলায়। আর যাদের সাথে বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় বাংলাদেশকে, সেসব দেশগুলোর এই মেলার প্রতি আগ্রহ কম। গত অর্ধযুগে আসবাবপত্র রপ্তানি সবচেয়ে কম হয়েছে বিদায়ী অর্থ বছরে। তাতে রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে উৎসাহ দিতে আসবাবপত্রকে চলতি বছরের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। তবুও যেন আশানুরূপ ফল মিলছে না এই খাতে। আন্তর্জাতিক যে ক্রেতারা, তারা খুব একটা আসার ব্যাপারে এখানে আগ্রহী না, বা আসছেন খুব একটা ক্রয় আদেশ বা খুব একটা কোয়ারি এখানে হয় না। আন্তর্জাতিক লেভেলের যেই একটা পরিবেশ এখানে থাকা দরকার, সেটা হচ্ছে না। দেশে আন্তর্জাতিক মানের ফার্নিচার ব্র্যান্ড গড়ে উঠলেও নানা জটিলতায় আটকে যাচ্ছে রপ্তানি গতি। ইম্পোর্ট করতে গেলেও যেটা হচ্ছে, এক্সপোর্ট করতে গেলে সেম কিছু জটিলতা তৈরি হচ্ছে। এগুলো যদি স্মুথ করা হয়, সেই ক্ষেত্রে হয়তো বিদেশি বায়ার রাস্তা পাবে, তো বিষয়টা সহজ হয়ে যাবে। দেশীয়ভাবে আমরা ভালো সাড়া পাচ্ছি, কিন্তু যারা বাহিরের আছে ফরেনার, এরা ওইভাবে আমরা সাড়া পাচ্ছি না। অফিসের সামগ্রী আর কি, বিভিন্ন মানে যেগুলো আর কি দরকার, মোটামুটি হাতের নাগালের থেকে একটু বাইরে আছে মানে সাধারণের জন্য। গেল 2 অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রধান রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে অন্যতম পাট ও পাটজাত পণ্য, কিন্তু নানা কারণে এই পণ্যের স্টলেও ভিড় নেই। দেশীয় এবং বাইরের বিভিন্ন ক্রেতা দর্শনার্থী এখানে আসছে, আমাদের পণ্যগুলো দেখছে। এসএমই পণ্যের স্টলেও একই চিত্র। জিআই পণ্য, ঢাকায়া জামদানি, শতরঞ্জির প্রতি ক্রেতা আকর্ষণ থাকলেও আশানুরূপ রপ্তানি ক্রয়দেশ মিলছে না। কাস্টমার এসেছে, বাস কাস্টমার 2-1 পিস কেনার জন্য, কোনো অর্ডারের জন্য না। মনে হয় আন্তর্জাতিক বাজারে যারা কাস্টমার, আমাদের যারা বায়ার, তারা এই ইনফরমেশনটায় অ্যাওয়ার না এই বিষয়ে। আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জামদানি হয়, এটা আসলে জানানো দরকার সবাইকে। এদিকে ইলেকট্রনিক্স পণ্য বিশ্ববাজারে কেমন সাড়া মিলছে সেটা নিয়ে আছে বিভিন্ন মত। বিদেশি ক্রেতা সমাগম কম মনে করছেন কেউ কেউ, তবে এর মাঝেও আছে কিছুটা স্বস্তি। আমাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া, সেই টার্গেট আলহামদুলিল্লাহ আমরা এই 100% পূরণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় আছি, এবং আশা করছি এবারে বাণিজ্য মেলার পরে এর ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা মনে করেন দেশের সার্বিক অস্থিরতায় বহির্বিশ্বে রপ্তানি ক্রয়দেশে সাড়া কম হতে পারে। ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার কাজ করলে এই সংকট কমতে পারে বলে মন্তব্য করেন তারা। এই সরকারটা যদি স্থিরশীল হতো, তারা যদি মনে করতো যে এই চুক্তিটা করার পরে আমাদের এই চুক্তি টিকবে, এটা তাইলে দেখবেন সারাটা ব্যাপক হতো। কুটির শিল্প বা এই ধরনের শিল্প, কারণ আমাদের হস্তশিল্প, এগুলাকেই পেট্রোনাইজ ব্যাপকভাবে করে এগুলা ব্যাপকভাবে রপ্তানি করা। এখনও পর্যন্ত আমাদের যা রপ্তানি করে, এগুলো যত না সরকার সহযোগিতা করে, তার চেয়ে উৎপাদক নিজেই এইসব লাইন গাইডগুলো করে নেয়। বিভিন্ন দেশের ইম্পোর্টার যারা বিভিন্ন দেশের, তাদেরকে আরও আগে যদি আহ্বান করে এটাকে ব্রিফ করা যায় ব্যাপকভাবে, যদি তাদেরকে ইনভাইট করা যায়, এটা এখন আমাদের দেশে আমরা একটা সবচেয়ে ভালো আন্তর্জাতিক রিলেশন সৃষ্টি করার জন্য একটা ভালো অবস্থানে আমরা আছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। দেশি পণ্যের ব্র্যান্ডিংয়ে কূটনীতিকদের মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশের কৃষি যন্ত্রাংশের বাজারে বড় যোগানদাতা বগুড়ার ফাউন্ড্রি ও ইঞ্জিনিয়ারিং। তবে আধুনিক কৃষি যন্ত্রের চাহিদা বাড়ায় প্রতিযোগিতায় টিকে থাকতে পরিবর্তন আসছে যন্ত্রাংশ তৈরির পদ্ধতিতে। তবে কাঁচামাল আমদানির জটিলতা কমাতে সরকারি অনুদানের দাবি তাদের। সাইফুল ইসলাম সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব সেলিম। বগুড়ায় তৈরি টিউবওয়েল, সেচ পাম্প, লাইনার, পিস্টন, ফিল্টার সহ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ শুধু দেশের বাজারেই নয়, রপ্তানি হচ্ছে বিদেশেও। দেশের কৃষি যন্ত্রপাতির 70% যোগান দেয় এই জেলা। কিন্তু আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় বাজারেও বেড়েছে প্রতিযোগিতা। আধুনিকতার ছোঁয়া লাগায় বাজারে কিছুটা ভাটা পড়তে শুরু করেছে। যন্ত্রাংশের দেশীয় বাজার ধরে রাখতে বসানো হচ্ছে ইন্ডাকশন ফার্নিশ, ভার্টিক্যাল সিলিং, শর্ট ব্লাস্টের মতো আধুনিক যন্ত্রপাতি। বগুড়াতে একসময় সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে আসলে বিপ্লবটা শুরু আমাদের বগুড়ায়, কিন্তু এই মুহূর্তে সেন্ট্রিফিউগাল পাম্পের চাহিদাটা খুব কমে গেছে। কারণ যেহেতু টেকনোলজি ডেভেলপ করেছে, আগে ধরেন শ্যালো মেশিন যেখানে চলতো সেই জায়গায় এখন আমরা বরেন্দ্রে চলে আসছে আপনার ডিপ প্রজেক্ট নিয়ে। কৃষি যন্ত্রাংশ যে মধ্যে লাইনার, তারপরে সাইন্টিফিক্যাল পাম্প, এগুলো তৈরি করতাম আগে। এগুলোতে দিনের পর্যায়ে আপনার সাবমার্সিভ পাম্পের কারণে বাজারে আমাদের প্রবলেম তৈরি হয়ে যায়। কৃষি যন্ত্রাংশের বাজারে ফাউন্ড্রি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব ধরে রাখতে এ শিল্পে চলছে উন্নয়ন কাজ।
কারখানাগুলোতে আনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। তবে মূলধন সংকট ও কাঁচামাল আমদানির জটিলতায় উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে উদ্যোক্তাদের। এলসির উপর নির্ভরশীলতা, এলসিতে বর্তমানে একটু সমস্যা, যার কারণে মার্কেটের রেটটাও খুব ফ্ল্যাকচুয়েট করতেছে। দ্রব্যমূল্যের দাম আসলে বেড়ে গেছে অনেক, আমাদের এই লোহার দাম অনেক বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছে সরকার, জানালেন বিসিক কর্মকর্তা। সরকারি যে সক্ষমতা বা সরকারি যে সহযোগিতা, সেটা আমাদের বিসিক থেকে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেটা আমরা যথাযথভাবে উদ্যোক্তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বগুড়ার যন্ত্রাংশ শিল্পের আধুনিকায়ন শুধু এই অঞ্চলের অর্থনীতিই নয়, দেশের কৃষিখাতের প্রবৃদ্ধিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজীব সেলিম, এখন বগুড়া। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে। ভারতীয় দূতাবাস বেশিরভাগ ভিসা বন্ধ করে দেয় এমন পরিস্থিতি। এতে দুদেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে অচলাবস্থা তৈরি হয়েছে। এনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এখন শুনশান নিরাপত্তা। যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতি বছর যেখানে বাংলাদেশের 182 কোটি টাকা রাজস্ব আয় হতো, এখন সেখানে সে আয় নেমেছে তলানিতে। 5 আগস্টের আগে প্রতি মাসে যেখানে প্রায় 15 কোটি টাকা রাজস্ব আয় হতো, এখন তা নেমে এসেছে মাত্র 3 কোটি টাকায়। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় প্রতিদিন প্রায় 5,000 মানুষ এই পথে যাতায়াত করতেন। মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতেন বেশিরভাগ মানুষ। তবে ভিসা জটিলতায় এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 600 থেকে 700 জনে। 400-500 লোকের পিছনে আমাদের লাইন দিয়ে যেতে হতো। ওপারে যেরকম লাইন পড়তে ওপারে লাইন পড়তে, এখন সেটা আর নেই। আগে ভিড় ছিল খুব, এখন ফাঁকা, এখন কোনো অসুবিধা নেই। ভিসা পাওয়াও যাচ্ছে না অনেক সময়। এখন যে অবস্থা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, এখন ভিসার পরিস্থিতি একবারে বন্ধ আপনি বলতে গেলে। যাত্রী সংকটে সবচেয়ে বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। দোকানপাট ও অন্যান্য ব্যবসা যাত্রীর উপর নির্ভরশীল অনেকেই হারিয়েছেন আয়ের পথ। পুরনো ভিসা যা আছে কয়েকজনের পুরনো ভিসায় হয়তো ওনারা যাওয়া আসা করছে। 50,000 যাচ্ছে না, 100 আসছে, খুব কম। কাজ নেই বললে চলে বর্ডারে। যাত্রী তো নেই মোটেই। তারপর কথা আছে যে আমরা তো হচ্ছে এই সব ঝুট ঝামেলার জন্য তো আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে হিসেবে। আমদানি ও রপ্তানির সাথে জড়িত কর্মকর্তারা বলছেন, যাত্রী সংকটে এই ধাক্কা কেবল বাংলাদেশের ওপর নয়, ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পেও প্রভাব পড়েছে। এখন ব্যবসার কথা কি বলবো, ব্যবসা তো আগে ছাড়া তো এখন খারাপ আছে। মাল আসছে কম, মানে এক্সপোর্টও কম, ইম্পোর্টও কম, দুই দেশেরই কম। গাড়ি চলছে কিন্তু আগের তুলনায় মালটা একটু কম। বাংলাদেশের যত যাত্রী না যাওয়াতে ইন্ডিয়ার কলকাতার ওপরও যতটুকু প্রভাব পড়ছে, বাংলাদেশের ওপর বর্ডার সীমান্তের উপর ততটুকু প্রভাব পড়ছে। ইন্ডিয়ান যাত্রীরাও খুবই কম, বাংলাদেশ যাত্রীরাও খুবই কম। বর্তমানে মেডিকেল, স্টুডেন্ট ও ট্রানজিট ভিসা চালু থাকলেও সেগুলো পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব ধরনের ভিসা চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। এখন যশোর। পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কাজে যোগ দিয়েছেন বাস শ্রমিকরা। ভোর থেকে বাস টার্মিনাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস সোহাগ ও ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতেই চলে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। সোহাগ, ভোর থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, সেক্ষেত্রে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শ্রমিকরা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ রাত্রি আপনাকে। প্রায় 2.5 ঘন্টা আগে বাস চলাচল শুরু হয়েছে, ভোর 5:30টার দিকে। তো সেই থেকে তখন শুরুর দিকে যাত্রী সংখ্যা তুলনামূলক একটু কম ছিল। আমরা দেখলাম ইতিমধ্যে 20 থেকে 25টা গাড়ি কিন্তু সেই সময় থেকে শুরু করে এখন অবধি বিভিন্ন গন্তব্যে বরিশালের এই রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। আরও গাড়ি যাচ্ছে, আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে গাড়িগুলো যাচ্ছে। তাদের যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তাদের ভেতরে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। একদিনের বাস চলাচল বন্ধ থাকার কারণে এক ধরনের উৎকণ্ঠা কাজ করেছিল। অনেকে জানেন না যে বাস ছাড়বে কিনা, কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রচারণার কারণে কিন্তু যাত্রীরা আবার বাস টার্মিনালে এসেছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যাত্রী আসলে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তারা ছেড়ে যাবে। কলম্যানরা যাত্রীদেরকে ডেকে ডেকে তুলছেন, আমরা একটু দেখাবার চেষ্টা করছি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম এখানকার যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে, তারা যেটা বললেন যে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীদের
যাত্রীদেরকে নিয়ে তারা বিভিন্ন গন্তব্য যাচ্ছে। গতকালকে রাতেই কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। প্রকৃতপক্ষে আজকে ভোর থেকে পূর্ণোদ্যমে শুরু হয়েছে সেই সকল কার্যক্রম। বরিশালের এই বাস টার্মিনালে 110টির মতো গাড়ি রয়েছে। এছাড়া বিভিন্ন বরিশালের দক্ষিণ অঞ্চলের যে অন্যান্য যেসব জায়গা রয়েছে সেসব জায়গার মিলিয়ে 550 মতো গাড়ি প্রতিদিন এই বরিশালের রূপাতলী বাস টার্মিনালে আসা এবং যাওয়া করে। এই প্রত্যেকটি গাড়িতে 3 জন করে স্টাফ থাকে, সেই হিসাবে কিন্তু 1500-র বেশি স্টাফ রয়েছে। এদের ভেতরে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং তারা সকলেই কাজে যোগদান করেছে এবং কাজকর্ম এবং বাস চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। গত পরশুদিন একজন শিক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে বৎসার সাথে একটি জটিলতা তৈরি হয়েছিল এবং সেই জটিলতার পর কিন্তু কিছু ভাঙচুর হয়েছিল বাস এবং সড়ক অবরোধ হয়েছিল। গতকালকে বরিশালের জেলা প্রশাসকের সাথে শিক্ষার্থী, বাস শ্রমিক, বাস মালিক এদের সাথে বৈঠক হয় এবং তার পরবর্তীতে কিন্তু জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। নিরাপত্তার দাবি জানিয়ে কিন্তু বাস শ্রমিকরা বাস ধর্মঘট আহ্বান করেছিল এবং 13 ঘন্টা পর সেই ধর্মঘট প্রত্যাহার হয় গতকালকে সন্ধ্যায় এবং সেই সন্ধ্যায় বাস ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই কিন্তু আমরা দেখে আসছি বাস চলাচল শুরু হয়েছে এবং তার ফলশ্রুতিতে আজকে সকাল থেকে কিন্তু পুরোদমে বাস চলছে। আমাদের সামনেই একটি বাস রয়েছে যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে। এভাবে বরিশাল থেকে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু বাসগুলো যাত্রা করেছে। বরিশাল থেকে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী সহ খুলনা পর্যন্ত বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে, তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বাস শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। এতটুকু ছিল বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল যে শুরু হয়েছে, স্বাভাবিক হয়েছে, তার সবশেষ খবর। শ্রমিকদের 13 ঘন্টার কর্মবিরতি শেষে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, সেই খবরই জানছিলাম সহকর্মী সোহাগের মাধ্যমে। এখন আমরা যেতে চাই ভোলায় ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে শুনতে চাই ভোলায় আজ বাস চলাচলের বর্তমান পরিস্থিতি কি? রাত্রি আমি এখন রয়েছি ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। এখানে যেই সকাল থেকেই কিন্তু যেই বাস ধর্মঘটের পরপর কিন্তু সকাল থেকেই ভোলার অভ্যন্তরীণ রুটে প্রায় 11টি, এখন পর্যন্ত 11টি বাস ছেড়ে গেছে। বিশেষ করে চরপেশন, লালমোহন, বরহানদিন ওই অঞ্চল থেকে, ওই এলাকা থেকে প্রায় 7 থেকে 8টি বাস ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে এবং প্রতিটি বাসই কিন্তু যাত্রীদের ভিড় ছিল, ভিড় লক্ষ্য করেছে। এখনো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে যেই বাসগুলো দাঁড়িয়ে আছে এবং প্রতিটি বাসেই কিন্তু যাত্রী উঠতেছে এবং তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু বাস যাত্রা করছে। আমি ভোলা বাস মালিক সমিতির সাথে কথা বলেছিলাম। বাস মালিক সমিতির যেই সভাপতি, সেক্রেটারি রয়েছেন, তারা জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যায় যেই ভোলার জেলা প্রশাসন কার্যালয়ে ভোলার জেলা প্রশাসন সহ জেলা বিএনপি, জেলা জামাত সহ যেই শ্রমিক ইউনিয়ন এবং সিএনজি কর্তৃপক্ষ রয়েছে, মালিক সমিতি, সকলের সাথে প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পরবর্তীতে কিন্তু একটি সঠিক সমাধানে এসেছেন। যেই গত 2 দিন পর্যন্ত ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে সিএনজি মালিক সমিতি এবং বাস মালিক সমিতির সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে অগ্নি সংযোগ দেওয়া হয়েছিল বাস এবং সিএনজিতে, তার একটি সঠিক সমাধানে এসেছেন এবং তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই সমাধান দিয়েছিলেন, যেই সমাধান দেওয়া হয়েছিল যে ভোলার সড়কে যে অবৈধ যেই 3 হুইলার বা সিএনজি রয়েছে তাদের গতি সামঞ্জস্যভাবে রাখা এবং ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে যে অবৈধ স্থাপনা এবং সিএনজি আলাদা একটা স্ট্যান্ড রয়েছে তা অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়ে আসছিলেন, এই দাবি তারা জেলা প্রশাসনের সমন্বয় এবং 2 পক্ষের সমন্বয় এবং ভোলা পৌরসভা কর্তৃপক্ষের মধ্যস্থতায় কিন্তু এটা সমস্যার সমাধান হয়েছে এবং ভোলার যে বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যে সিএনজি স্ট্যান্ড ছিল তাদেরকে অপসারণ করে ভোলার হেলিপোর্টে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তাদের জন্য আলাদা সেফটি, সিকিউরিটি এবং লাইটিং এর ব্যবস্থাও কিন্তু যেই বাস সিএনজি চালক রয়েছে তাদের দাবির প্রেক্ষিতে করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। দাবির কথা কিন্তু আমরা জানতে যে এই আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন যে যেই বাসগুলো আছে তারা যাত্রী নিচ্ছে এবং গন্তব্যে পৌঁছে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জে মাঠ জুড়ে সরিষা ফুলের সৌরভ। জেলায় 7 উপজেলায় সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। মধু বিক্রি করে ভালো লাভের আশা তাদের। কৃষি বিভাগ বলছে বছর জেলায় প্রায় 4 কোটি টাকার মধু উৎপাদন হবে। আসাদ জামানের প্রতিবেদন। সরিষার ফুলে ফুলে ভরে আছে মানিকগঞ্জের বিস্তীর্ণ প্রান্তর। হলুদ ফুলে সেজেছে মাঠের পর মাঠ।
প্রতি বছর শীতের এই সময়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মানিকগঞ্জে ছুটে আসেন বিভিন্ন জেলার মৌখামারিরা। এবারও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ আশপাশের জেলা থেকে মধু সংগ্রহে মানিকগঞ্জে এসেছেন ৮৬ জন মোয়াল। সরিষা ক্ষেতের পাশে বক্স বসিয়ে সংগ্রহ করেন মধু। মৌসুমে অন্তত ৬ থেকে ৭ বার মধু পাওয়া যায়। খাঁটি মধু পেতে ভিড় জমান ক্রেতারাও। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। এখান থেকে আমরা ৪-৫ মণ মধু কালেকশন করছি, অত ৫০,০০০ টাকার মতো বিক্রি হয়েছে। আরও আশা আছে ১ লাখ টাকা, ১,২০,০০০ টাকার মতো এখানে কালেকশন করতে পারবো। জানুয়ারির প্রথম থেকে শুরু করছি, ফেব্রুয়ারির মাস পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা যে আমরা 1 থেকে 1.5 টন মধু উৎপাদন করতে সক্ষম হব। ৩০০ থেকে ৩৫০ বক্স নিয়ে আসি, বিভিন্ন জায়গায় রাখছি এবং 1 সপ্তাহ পরে টান দিলে আমার মধু আসে 10 মণের মতো। এখানে মধুগুলি সাথে সাথে ভাঙে মধু মানুষের কাছে বিক্রি করে। আমি 3.5 কেজি মধু নিলাম, আমার কাছে মনে হয় যে এই মধুটা ফ্রেশ। কৃষি বিভাগ বলছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কারণে সরিষার ফলন বাড়ে। এবছর মানিকগঞ্জ থেকে প্রায় 4 কোটি টাকার মধু আহরণের আশা কৃষি বিভাগের। যে সমস্ত মাঠগুলোতে মধু বাক্স স্থাপন করা হয়েছে, মৌমাছি যেখানে আনাগোনা করছে, সেই সমস্ত মাঠের উৎপাদন 25 থেকে 30% বৃদ্ধি পাবে। মধু শিল্পের সাথে যারা জড়িত আছে এবং যারা পাইকারি মধু ক্রেতারা আছে, তাদের সাথে স্থানীয় মৌয়ালদের আমরা একটা সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেন তারা তাদের উৎপাদিত মধুর ন্যায্য মূল্য পায়। চলতি বছর মানিকগঞ্জে ৬৩,০০২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা চাষকে কেন্দ্র করে মধুর উৎপাদন সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে, যা অনেককে স্বাবলম্বী করার পাশাপাশি সমৃদ্ধ করেছে গ্রামীণ অর্থনীতিকে। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ গাজা থেকে ৩ ইসরায়েলি এবং 5 থাই জিম্মিকে মুক্তি দিতে চায় হামাস। বিনিময়ে মুক্তি পাবে 110 ফিলিস্তিনি বন্দী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল কাতার ও মিশরের মধ্য অবস্থায় হামাসের কাছ থেকে পাওয়া নামের তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে ইসরায়েল। মুক্তি পেতে যাওয়া 3 ইসরায়েলি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বেরগার এবং গাদি মোসে মোজেস। তবে 5 থাই নাগরিকের নাম জানায়নি তেল আবিব। গাজায় 42 দিনে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী 33 জিম্মির বিনিময়ে 1900 ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। ইতিমধ্যেই 2 দফায় 7 জিম্মির বিনিময়ে প্রায় 300 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অনিয়মিত অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া আরও কঠোর করেছে ফ্রান্স। গেল 23 জানুয়ারি ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন সংক্রান্ত নতুন সার্কুলার ইস্যুর পর চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি। নতুন আইনে বলা হয়েছে, বিশেষ বিবেচনার বৈধতার ক্ষেত্রে বসবাসের সময় ও শর্ত বৃদ্ধির পাশাপাশি যোগ হয়েছে ফরাসি ভাষার দক্ষতা অর্জন। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের সবচেয়ে প্রচলিত উপায়ের একটি সার্কুলার ভালস। 2012 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালসের চালু করা এই পদ্ধতি অনুসরণ করে দেশটিতে স্থায়ী বাসিন্দা হয়েছেন 34,000-এরও বেশি অনিয়মিত অভিবাসী, যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ভাষাটার উপরে বিশেষ করে গুরুত্ব দিচ্ছি, যাতে করে তাদের সার্টিফিকেটটা তারা চাইবে দেখার জন্য যে তাদের লেভেলটা কীরকম রয়েছে এবং ফ্রান্সের মূলনীতিগুলো মানছে কিনা সেই জিনিসটা তারা দেখবে। প্রেশার ক্রিয়েট করা, দুইটা উদ্দেশ্য, তাদেরকে মানিয়ে নেওয়া এই সোসাইটির সাথে এবং বিশেষ যারা ক্যাটাগরিতে যারা কাজ করে, বিশেষত্ব যাদের আছে, যারা বিশেষভাবে এই সমাজের সাথে সম্পৃক্ত আছে এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে কাজ করে, আসলেই তাদেরকে কার্ড দেওয়ার প্রয়োজন। এই দৃষ্টিকোণ থেকে তারা যারা গুরুত্বপূর্ণ তাদেরকে কার্ড দেবে, যারা গুরুত্বপূর্ণ না, নিজেকে প্রমাণ করতে পারে নাই, তারা কার্ড পাবে না। আগের সার্কুলার অনুযায়ী 3 বছর বা এর বেশি সময় ফ্রান্সে অবস্থান করে কাজের অনুমতি সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পেতেন অনিয়মিত অভিবাসীরা। এছাড়া দীর্ঘমেয়াদে ফ্রান্সে বসবাস এবং পরিবারের সহায়তায় বৈধ হওয়ার সুযোগ ছিল তাদের। যদিও গেল 23 জানুয়ারি এই নিয়ম বাতিল করে অভিবাসন সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও, যেখানে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের সময় ও শর্ত বৃদ্ধি ছাড়াও ফরাসি ভাষার দক্ষতা অর্জন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে। Il y a la volonté de durcir les conditions de régularisation. Le message envoyé, c'est que ça sera plus difficile d'obtenir un titre de séjour pour des personnes qui sont en situation irrégulière en France.
ফ্রান্সে অভিবাসীদের বৈধতার জন্য কাজ করা সমাজকর্মীরা বলছেন, নতুন এই সার্কুলারটি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিবাসন বিরোধী কঠোর মনোভাবের বহিঃপ্রকাশ, আর এতে বিপাকে পড়বেন কয়েক হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মী। তাই সচেতনতামূলক সেমিনার করে নতুন নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংস্থাও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চীনা বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষের আনন্দমুখর উদযাপন আয়োজনে ভাসছে গোটা চীন। নজর কেড়েছে অবাক করা রোবট নৃত্য। এছাড়া শহরে শহরে বাহারি আলো আর সাজসজ্জা যোগ করেছে ভিন্ন মাত্রা। উৎসব ঘিরে বিভিন্ন দেশের শহরকেও রাঙিয়ে তুলেছেন চীনা নাগরিকরা। অর্থাৎ চীনা নববর্ষ উদযাপনের সাক্ষী বিশ্বের লাখ লাখ মানুষ। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। মঞ্চে নেচে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে একদল রোবট, সঙ্গ দিচ্ছে বেশ কয়েকজন মানুষও। হিউম্যানেট রোবটের মাধ্যমে অবাক করা এই নাচের দৃশ্যটি চীনের। দেশটির প্রায় ৩৫০০ বছরকার পুরনো ঐতিহ্যের লুনার নিউ ইয়ার বা চান্দ্র নববর্ষ কিংবা চীনা বসন্ত উৎসব ঘিরে পুরো বিশ্বের নজর কাড়তে এই আয়োজন বেইজিংয়ের।那基本上单脚触地的话，他自己是稳不住的，对，保证他其实还是整个舞蹈动作里面他自己的流畅性、稳定性，这是最重要的。সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে গোটা দেশটিতে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষ। প্রতিটি শহরের অলিগলি, রাস্তাঘাট ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘিরে বাহারি আলো আর সাজসজ্জা যোগ করেছে ভিন্ন মাত্রা, যা দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। রয়েছেন ভিনদেশি পর্যটকরাও। মোট কথা উৎসব উদযাপনে ভাসছে গোটা চীন। 中国以前古代的那种感觉，因为上海你也知道，现在就是比较反而没什么意思，国际化大都市，但是都看厌了，现在哪个城市都差不多。ঐতিহ্যবাহী এই উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে থাকা চীনা মানুষদের মাঝেও। এই যেমন রাশিয়ার রাজধানী মস্কোতেও চীনা নববর্ষ উদযাপন আনন্দ বিরাজ করছে। দর্শনার্থীদের নজর কাড়ছে চীনের ঐতিহ্যবাহী সিংহ ও ড্রাগন নাচ। এছাড়াও উৎসব আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া, কিউবা সহ বিশ্বের বিভিন্ন দেশে চীনা মানুষদের মিলনমেলায় রূপ নিয়েছে। চীনা বসন্ত উৎসব ঘিরে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও। Например, считается, что дни китайского Нового года сильно энергетические, поэтому различные практики, ритуалы, обряды часто делаются в него. 带给就是很多人那些吉祥的礼物啊，然后就是财运啊，然后身体健康那些东西，所以我也挺开心的。 29 জানুয়ারি শুরু হওয়া চীনের চান্দ্র নববর্ষের এই জাঁকজমকপূর্ণ উৎসব উদযাপন চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথা অনুযায়ী চান্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের 12টি প্রাণী নির্ধারিত থাকে, আর এসব নির্ধারিত প্রাণী থেকে প্রতি বছর একটি করে প্রাণীর নামানুসারে চান্দ্র নববর্ষ বা লুনার নিউ ইয়ার উদযাপন করা হয়। এ বছরকে সর্পবর্ষের থিমে বরণ করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ঝালকাঠিতে খেলাধুলার প্রাণকেন্দ্র দুটি স্টেডিয়াম, অথচ দুটির অবস্থায় এখন বেহাল। ক্রীড়া সংস্থার আয়োজনে দীর্ঘদিন কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে না। বড় স্টেডিয়ামটি পরিণত হয়েছে গরুর চরণভূমিতে। কর্তৃপক্ষ বলছে দ্রুত মাঠ দুটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির দুটি স্টেডিয়ামের মধ্যে পুরাতনটির অবস্থান থানা রোডে। 3 একর জমির ওপর গড়ে ওঠা স্টেডিয়ামটির দুটি গ্যালারি পরিত্যক্ত, অনুপযোগী খেলার মাঠও। তারপরও সেখানে অনুশীলন করে শিশু কিশোররা। এই মাঠেই আয়োজন হয় বিভিন্ন মেলাসহ রাজনৈতিক দলের সভা সমাবেশ। ফলে খেলোয়াড় তৈরিতে মাঠটি সেভাবে ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে শহরতলির বিকনা এলাকায় 9.5 একর জায়গায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত হয়েছে নতুন স্টেডিয়ামটি। তবে মূল শহর থেকে 2 কিলোমিটার দূরে হওয়ায় খেলার সময় স্টেডিয়ামে দর্শক খুঁজে পাওয়া যায় না। এছাড়া বছরের অধিকাংশ সময়ই এই স্টেডিয়ামে গরু চড়ান এলাকাবাসী। বর্তমানে ঘাসে ছেয়ে গেছে মাঠটি। এই স্টেডিয়ামটিও এখন খেলাধুলার প্রায় অনুপযোগী। খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অভিযোগ, শহরের দুটি স্টেডিয়ামই জরাজীর্ণ, খেলাধুলার অনুপযোগী। নিষ্ক্রিয় জেলা ক্রীড়া সংস্থাও। রাজনৈতিক প্রোগ্রাম হয়েছে, মেলা হয়েছে, তার জন্য আমাদের মাঠটার অনেক ক্ষতি হয়েছে। এই মাঠে ক্রিকেট ফ্যাসিলিটি জিরো। আমাদের একটা উইকেট আছে, ক্রিকেট বোর্ড থেকে উইকেট করে দিছে, বাট সেটাও আমরা মেইনটেনেন্স করতে পারি না। আমাদের দাবি হচ্ছে যে এই মাঠটা আমাদের যাতে সুন্দর কাজ এবং আমরা ভালো মতো খেলাধুলা করে আমরা ভালো পর্যায়ে যেতে পারি।
গত কয়েক বছরে স্টেডিয়াম দুটির সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েও ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি স্টেডিয়াম দুটি দ্রুত সংস্কারের। খুব দ্রুত যদি আপনার ক্রীড়া সংস্থা গঠন করা হয় তাহলে জালুকাঠির ছেলে মেয়েদের মাধ্যমে খেলাধুলার সঞ্চার সৃষ্টি হবে। এদিকে জেলা প্রশাসন বলছে স্থানীয় পর্যায়ে বন্ধ থাকা খেলাগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে। মাঠ দুটি দ্রুত সংস্কার করে সব ধরনের খেলাধুলার উপযোগী করা হবে। জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে কমিটিটি, সেই কমিটি তৈরি করার জন্য প্রস্তাবনা আমরা ঢাকায় পাঠিয়েছি। সেটা অনুমোদন পেলে আমরা কমিটির কার্যক্রম আরম্ভ করতে পারবো। এর পাশাপাশি ক্রীড়া সংস্থার মাঠকে সংস্কার করে খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করা হবে। শিগগিরই স্টেডিয়াম দুটি ক্রীড়াপ্রেমী কিশোর তরুণদের পদচারণায় মুখর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ঝালকাঠিবাসী। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। শেষ করছি এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। যেটা তাহস না কেন আয়ে পেটুম প্রয়োজন আমরে যাইবি তোরা মারিয়ে না। ফেসবুক লাইভে চট্টগ্রামে ওসিকে পেটানোর হুমকি, অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। গ্যাসের অবৈধ সংযোগে কমছে না সিস্টেম লস, সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযানকে নাটক আখ্যা দিল ক্যাব। তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর এটা কাটার দায়িত্ব সরাসরি বিআরসি নিজের দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে নিজে প্রয়োজন হলে আর্মি নিয়োগ করবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলেনি আশানুরূপ রপ্তানি সাফল্য, আসবাবপত্রে বাড়তি ব্যাটে কমেছে ক্রয়াদেশ। বিপিএল বিতর্কে ক্ষুণ্ণ দেশের ভাবমূর্তি, মন্তব্য সাবেকদের, আগামীতে বিদেশি ক্রিকেটার না আসার শঙ্কা। বাইরের প্লেয়াররা কিন্তু খুব বাজেভাবে ক্রিটিসাইজ করবে, এমন হবে যে একটা সময় বাংলাদেশে কেউ খেলতে আসতে যাবে না। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।